হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে কমিউনিকেশন নাই, তোমাদের সাথে একবার আমার কোনো যোগাযোগ নাই। তোমরা সবাই মনে করতেছো যখন আপু আমাদেরকে ভুলে গেছে, অ্যাডমিনদের হাতে রেখে দিছে, আমাদের খবর নেয় না। আসলে অহনা আপুর সাথে যে কী হচ্ছে, অহনা আপু যে কী সিচুয়েশনে আছে, এটা যদি তোমরা এখন সবাই শুনো, মানে বেসিক্যালি তোমরা মানে অবাক হয়ে যাবা, জাস্ট অবাক হয়ে যাবা আমি যে কি পরিস্থিতিতে আসি বলার মতো না। তো আজকে আলহামদুলিল্লাহ অনেকটা সব কিছু গোলায় আনছি, যার কারণে আমি একটু ফ্রি হয়ে তোমাদের ভিডিওটা করতেছি। তো আমি তোমাদেরকে বলি আমি কি বড় একটা সিচুয়েশনে পড়ছি। আমার শ্বশুর তো 15 দিন থেকে 20 দিন থেকে অসুস্থ, যার কারণে ওনাকে ঢাকা হসপিটালে ভর্তি করানো ছিল। পরে 15-16 দিন পরে ওনাকে বাদ দিয়ে দিছে হসপিটাল থেকে। বাদ দেওয়ার পরে ওনাকে বাড়িতে নিয়ে গেছে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে 5 থেকে 6 দিন ওনার কোনো মুভমেন্ট নাই। গ্রামের বাড়িতে নেওয়ার কারণ কোন সময় কোন দুর্ঘটনা হয় যাতে প্রস্তুত ছিল সবাই একবারে। তো মানে ওনার কোনো মুভমেন্ট ছিল না, যার কারণে সবাই মানে একটু আশা দেখছিল, কারণ 3-4 দিন পরে উনি হঠাৎ করে চোখ খুলে, এবং চোখ খোলার পরে উনি খাবার একটু করে খায়। তখন সবাই ভাবে কি হয়তো ওনাকে আবার হসপিটালে নিলে ভালো হবে। এইখান দিয়ে যেদিন আমার শ্বশুরকে আবার হসপিটালে নেওয়ার কথা চিন্তা করতেছে, ওই দিন হঠাৎ করে আমার নানার অবস্থা খারাপ। আমার নানা এমনিতে 3-4 দিন ধরে আমার নানার অবস্থা অতিরিক্ত খারাপ ছিল। অতিরিক্ত খারাপের কারণে আমার নানার মানে আমাদেরকে জানানো হয় নাই, কারণ মামা ছিল মামি ছিল, ভাবছে যে সবাইকে জানাই লাভ কি, হয়তো পারে একটু জ্বর আসছে বা নানার তো কোমরে ব্যথা ট্যাথা এগুলো থাকে, যেহেতু আমার নানার 95+ বয়স, সেই জন্য। পরে আমার মামা মামি আমাদেরকে কিছু জানাই না। তো এত অবস্থা খারাপ ছিল বলার মতো না। তখন কি করছে, ওনারা দেরি না করে আমার আম্মুকে কল দেওয়ার পর আমি তো মানে পুরা আমার নানার প্রতি অনেকটা সিরিয়াস, কারণ আমার নানা আমাদের জন্য অনেক করছে, অনেক মানে বেসিক্যালি মানুষের জন্য কি না করে, আমাদের জন্য প্রচুর করছে। আমি নানুর মানে আমার গায়ের চামড়া দিয়ে যদি ওনাদেরকে জুতো বানিয়ে দিই তাও না একবারে পোষাবে না। তো পরে শোনার পর আমি বলি যে না, দেরি করা যাবে না, ওনাকে হসপিটালে ভর্তি করাই। পরে আমি অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের এলাকার একটা মানে হসপিটালে আমি ভর্তি করাইছি। ভর্তি করানোর পরে ভর্তি করানোর পরে রাতে ছিল। রাতে থাকার পরে আমার নানার অবস্থা আরও ক্রিটিক্যাল হচ্ছিল। হসপিটাল থেকে ডক্টররা অনেক চেষ্টা করে অনেকগুলা 2টা অক্সিজেন দিচ্ছে, এমনি অনেক কিছু করছে। ওনারা বলতেছে যে আমাদের পক্ষে পসিবল না, আপনার ঢাকায় নিয়ে যান। তো এখান দিয়ে আমার আম্মু আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে যে এরকম এরকম তোর নানার তো অবস্থা বেশি ভালো না, কি করা যায়। এখান দিয়ে আবার আমার হাজব্যান্ডেরা কী করছে, আমার শ্বশুরকে আবার ঢাকা হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। তো আমিও আর নানার ক্রিটিক্যাল অবস্থার কথা শুনে আমি আর দেরি করি নাই, আমি একবারে বলছি যে ডিরেক্ট ঢাকা যাব, ঢাকা নিয়ে যাই। তো আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করি। অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে আমার আম্মু, মামা, আমি, আমার ভাই, হ্যাঁ আমার ছোটো ভাই, আমার বড় ভাই না, আমরা সবাই কী করি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এখানে আমার শ্বশুরকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তো ওখানে ঢাকায় যাওয়ার পর আমার শ্বশুরকে নিয়ে গেছে ইবনে সিনা হসপিটালে। তো আমার ভাসুরেরা বলতেছে ইবনে সিনা হসপিটাল নিয়ে আসো, তাহলে সুবিধা কি আমরা একই জায়গায় থাকবো, সবাই একটা সুবিধা হবে। এখন ইবনে সিনা হসপিটালে নেওয়ার পর ওনারা কী করছে, ওনারা বাদ দিয়ে দিছে এই জন্য, কারণ ওনাদের ওখানে কেবিন নাই, টোটালি কেবিন নাই। তো না থাকার কারণে ওনারা কী করছে, বাদ দিয়ে দিছে। বলতেছে যে আপনারা ওই যে ওনারা একটা রেফার করে দিছে একটা হসপিটাল মিরপুর 11, সেটা ইসলামিক কারি হসপিটাল। ওখানে ওনারা করে দিছে, মানে রেফার করে দিছে। তো পরে যাই ওই হসপিটালের মধ্যে আমার নানাকেও ভর্তি করে, আমার শ্বশুরকেও ভর্তি করে ইমার্জেন্সিতে। ভর্তি করার পর আমার নানাকে দেয় এসডিইউ, আমার শ্বশুরকে দেয় আইসিইউ। তো ওই দিনে আমরা কোথায় থাকবো, স্বাভাবিক আমাদের তো কোনো কেবিনই দেয় নাই। পরে আমরা একটা প্রিন্স বাজার, মিরপুর একটা প্রিন্স বাজার হোটেল আছে, ওই হোটেলে উঠছি। কারণ নর্মাল হোটেলগুলোতে আসলে পুলিশের রেট দেয়, আরও অনেক ঝামেলা, কারণ ওইগুলো তো খারাপ জায়গা বলবো, ওখানে তো খারাপ লোকেরা আসে। সেই জন্য আমাদের মতো আমি যেহেতু আমার ফুল ফ্যামিলি, তো আমি তো আর ওখানে থাকতে পারবো না। তো আমি ফ্রেঞ্চ বাজারে উঠি, একদম ফ্রেঞ্চ বাজারে উঠি। ওঠার পরে আমার শ্বশুরকে রাতে মানে ওনার কন্ডিশন এত খারাপ, কারণ উনি 3বার করে স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে ওনার স্ট্রোক করার পর যে মেডিসিনগুলো দিছিল, ওনার কিডনি 2টা একদম নষ্ট হয়ে গেছে। তো ওনাকে কোনোভাবেই মানে পসিবল হচ্ছিল না। একবার ওনারা বলছে সকালবেলা আইসিইউ থেকে বাদ দিয়ে দিবে, ওনাকে বাড়িতে নিয়ে যেতে, আর আপনারা মেন্টাল প্রিপারেশনে থাকেন, কারণ ওনার অবস্থা বেশি ভালো না, এটা বলছে।
তো এখান দিয়ে আমার শাশুড়ি ছিল, আমার ননদ ছিল, আর আমি আমার আম্মু এরা সবাই ছিলাম। তো সকালবেলা আমার শ্বশুরকে হচ্ছে রিলিজ করে ওনারা বাড়িতে নিয়ে যায়। তো আমি আমার নানার পাশে থাকি, নানার সাথে থাকি, আমরা যাই না। আমার হাজব্যান্ডও থাকে, বলে যাচ্ছে আমি থাকি, ওদেরকে সব কিছু ব্যবস্থা করে দিই, তারপর আমি হচ্ছে যাব। তো এখানে আমার শ্বশুরকে হচ্ছে ওনারা ইয়েতে নিয়ে যাওয়ার পরে এখন ওনার কন্ডিশন এতই খারাপ, ডাক্তাররা বলছে যে আপনারা নিয়ে যান, হতে পারে আইসিইউ গাড়িতে করে নিয়ে যান, না হলে উনি রাস্তার মধ্যে হচ্ছে ওনার উনি মারা যাবে, এইটা বলছে। তো এইটা বলার পর ওনারা কী করছে, আইসিইউ গাড়িতে করে নিয়ে গেছে। তো এখান দিয়ে আমি তো একবারে অবলার মতো হয়ে গেছি, আমি কি করব। আমার হাজব্যান্ড ছিল, ও আমাদেরকে হোটেল টোটেল সব কিছু ঠিক করে দিছে, আর আমার নানাকে এসজিওতে রাখছে। তো আলহামদুলিল্লাহ পরের দিন নানার সাথে দেখা করি, উনি হুঁশ আসে, সুন্দর করে কথাবার্তা বলতে পারে। তো ওনার সমস্যা হয়েছে কি, ওনার ফুসফুসের মধ্যে সমস্যা হয়েছে, ক্রাচ পড়ছে, আর ওনার হার্ট দুর্বল, যেহেতু 95+ বয়স, সেগুলো আসলে ঠিকমতো কাজ করতেছে না। তো ওনাকে আরও কয়েকদিন রাখতে হবে হসপিটালে। এখান থেকে আমার শ্বশুরের অবস্থা খারাপ। আমার হাজব্যান্ড পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড চলে যায়। তো চলে যাওয়ার পরে মানে কি বলবো, আমার হাজব্যান্ড যাওয়ার পরে ওই দিন পুরোটা থাকে। এর পরের দিন আমার শ্বশুর সকাল 7:30 বা 8টার সময় মারা যায়। আর আমি তো ঢাকা। পরে আমাকে ফোন দেয়, আমার হাজব্যান্ড কান্না করতে করতে ফোন দিয়ে বলে যে মানে ওর বাবা তো নাই। মানে এটা শোনার পর আমার কাছে, এটা তো স্বাভাবিক একটা শোক সংবাদ, এটা শোনার পর খুবই খারাপ লাগে। এখন আমি কি করব, আমি তো বউ মানুষ, তাও আবার ছোটো বউ, আমার তো যাইতে হবে। আমি কি করব, মানে আমার শাশুড়ি ভালো আছেন, উনি বারণ করছে, যেহেতু আমার নানা এখানে, আমার আম্মু মামা, আর মামা বাইরে থাকতে থাকতে মামা আসলে এগুলো চিনে না, কী করতে হবে, দৌড়াতে তো আমাদের হবে। তো এই জন্য হচ্ছে যে আমি আর যাইনি, আমার শ্বশুরকে মাটি টাটি দেয়। এবার আমার হাজব্যান্ডকে আমি কল দিই, বলি যে তুমি না আসলে তো আমি চলতে পারতেছি না, আমি কী করবো কিছু বুঝি না। পরে কি হবে, পরে হচ্ছে ও সকালবেলা চলে আসে। তো এরপর নানা আসে, ডাক্তারের সাথে কথা বলি, আমি নিজের কথা বলার পর উনি বলে যে ওনার একটা মেশিন লাগবে। এই মেশিনটা হচ্ছে আপনারা হচ্ছে এই মেশিনটা উনি যতদিন বাঁচবে ততদিন দিয়ে রাখো, তাহলে আর সমস্যা হবে না। তো এইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমি টোটালি তোমাদেরকে পেমেন্ট করতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই। এই যে অ্যাডমিনরা আমাকে 10-15টা করে মেসেজ করে রাখছে, আমি কারো মেসেজে রিপ্লাই করতে পারি নাই। তো এখন আমি আজকে কিছুটা ফ্রি হয়েছি, এবং আমি এতটাই ডিপ্রেশনে চলে গেছি যে আমি কি করব বুঝতেছিলাম না। কারণ এখান দিয়ে ওই দিকে সমস্যা, আর এখানে এই দিকে সমস্যা, মানে আমি খুব বাজে একটা সিচুয়েশনে ছিলাম ভাই। আমি বলতে পারবো না যে কতটা খারাপ একটা সিচুয়েশনে ছিলাম। তো যাক আলহামদুলিল্লাহ, আমি হতে পারে কালকের দিকে আমার নানাকে রিলিজ করে নিয়ে যাব। তোমরা সবাই দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, আমার নানার জন্য দোয়া করবা। তো কালকে থেকে এমনিতে তো অনেক তারপরেও আমি রাত জেগে আমি সারাদিন হসপিটালে থাকি, রাতে এসে তোমাদেরকে পেমেন্ট পাই। আমি অনেক দিন ক্লিয়ার করে ফেলছি, আর মেবি 4 থেকে 5 দিনের পেমেন্ট বাকি আছে। তো এই 4-5 দিনের পেমেন্টগুলো আমি আজকে রাতে এবং কালকের ভিতরে আমি আর আমার হাজব্যান্ড মিলে করে ফেলবো। তো তোমরা কেউ টেনশন করবে না, তোমাদের মানে সাথে কথা বলার জন্য হচ্ছে ভিডিওটা করা, একদমই কেউ টেনশন করবে না, সবাই টেনশন ফ্রি থাকো। তো সবাই কাজগুলো মন দিয়ে করো, কাজ টোটালি ছাড়বা না, কাজ করো। আমরা পেমেন্ট করে আসছি, করবো, হয়তো পারে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, পরীক্ষাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা টেনশন করবা না, আমরা খুব সুন আমরা হচ্ছে সব কিছু একদম নতুন করে আবার স্টার্ট করব, নতুন করে ঠিক করব। আর আমাদের অ্যাডমিনরা তো আছেই, ওদেরকেও আমি একদিন মিটিংয়ে এনে সব কিছু বলে দিছি যে তোমরা কেমনে মেম্বারদের সাথে কথা বলবা। তো তোমরা অ্যাডমিনদের সাথে সুন্দর করে কথা বলো, সুন্দর করে কাজ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।